হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ মধ্যে তোমরা সবাই ভালো আছো। তো প্রতিদিন আমাদের যে লাইভ ক্লাস রয়েছে, সেই লাইভ ক্লাসের পাশাপাশি আমরা কিন্তু তোমাদের বিগত বছরের প্রশ্নগুলোর সলভ ক্লাস দিয়ে থাকি। সো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা আলোচনা করব সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেই বিষয়টি হলো কি, আমরা দেখি সেটি হচ্ছে বাংলাদেশের চিকিৎসা সংক্রান্ত যে প্রশ্নগুলো বিগত বছরে বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এসেছে, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। সো চলো আমরা শুরু করা যাক যে আমরা আজকে কি কি পড়বো। সো তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছরই যে বাংলাদেশের চিকিৎসা রিলেটেড যদি কোনো ইমার্জেন্সি থাকে, ধরো কোভিডের সময় আসছে বা রিসেন্টলি যদি এমন কোনো ইমার্জেন্সি আসে, সেক্ষেত্রে কিন্তু এরকম প্রশ্ন আসে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু চিকিৎসা থেকে প্রশ্ন আসে। তো দেখি আমরা কি আসে। যক্ষ্মার জন্য যে টিকা দেওয়া হয়, তোমরা এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদে 2022-23 সেশনে কিন্তু এই প্রশ্নটা এসেছে। তোমরা জানো যক্ষ্মা ভালো হয়, একটা আমাদের ছোটবেলায় থাকতে আমাদের একটা এড দিত যে যক্ষ্মা ভালো হয়। তো এই যক্ষ্মার জন্য কিন্তু একটা টিকা দেওয়া হয়। এই টিকাটার নাম কি? সো এই টিকাটার নাম হচ্ছে তোমাদের টিটি, এমআর, ওপিডি, এটা না, এটা বিসিজি টিকা দেওয়া হয়। অর্থাৎ বিসিজি টিকাটা কি? দেখো, যক্ষ্মা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত একটি রোগ। অর্থাৎ যক্ষ্মা হলে কিন্তু তোমার একটা ব্যাকটেরিয়া দ্বারা এটা সংক্রমিত হয়। এবং দেখো এই ব্যাক্সিলাস কালমেটে গুইরেন, এটা হচ্ছে বিসিজি। এই যে এই টিকাটা কিন্তু দেওয়া হয়। এই টিকা প্রধানত যক্ষ্মার বা টিভির জন্য দেওয়া হয়। তোমরা কিন্তু যক্ষ্মাটাকে আমরা সাধারণত এখন আর যক্ষ্মা বলে না, অনেকে বলে টিভি রোগ, ঠিক আছে? সো টিভি গেট, যেমন মহাখালীতে টিভি গেট আছে। টিভি গেট মানে কি, যক্ষ্মা রোগের জন্য বা যক্ষ্মা যে বক্ষবিধি ইনস্টিটিউট, এর পাশে কিন্তু এরকম একটা ইনস্টিটিউট রয়েছে যক্ষ্মার জন্য। ওরাল পোলিও ভ্যাকসিন, ওপিভি, অর্থাৎ এটা হচ্ছে তোমার পোলিও ভ্যাকসিনের জন্য দেওয়া হয়। পোলিওর জন্য টিকা শিশুদের দেয়া হয়। এবং হচ্ছে দেখো হাম, তারপর হচ্ছে রুবেলা জাতীয় ভাইরাস জনিত অসুখের জন্য প্রতিরোধী এমআর টিকা দেওয়া হয়। আর হচ্ছে টিটেনাস ধনুষ্টঙ্কারের থেকে বাঁচতে অন্তঃসত্ত্বা মায়েদের টিটি টিকা নিতে হয়। অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকটা টিকা সম্পর্কে জানলাম। এখানে দেখো আমি তোমাদের বললাম যে বিসিজি হচ্ছে যক্ষ্মার জন্য দেওয়া হয়, ওপিডি হচ্ছে তোমার পোলিওর জন্য দেওয়া হয়, এমআর হচ্ছে তোমার হামের জন্য দেওয়া হয় বা এরকম রুবেলার জন্য, টিটি হচ্ছে তোমার ধনুষ্টঙ্কারের জন্য দেয়া হয়। অর্থাৎ প্রত্যেকটা টিকারই কিন্তু একটা কাজ আছে। সো আমরা কিন্তু বিগত বছরের প্রশ্ন থেকে আমরা যে টিকা, আমরা জানি বিভিন্ন টিকার কাজ কি, টিকা কোন রোগের টিকা, টিকা এবং রোগের নাম, এগুলো একটু মুখস্থ করে ফেলবো। টিকা এবং রোগের নাম পরীক্ষায় মুখস্থ করে ফেলবো। তো এটা কিন্তু বিগত বছরের প্রশ্নতে আসছে। তারপরে দেখো আমরা বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতাকে, অর্থাৎ বাংলাদেশে প্রথম অনেকে কিন্তু আমরা কিডনি দেই, বা এই কিডনিটা কিন্তু তুমি যদি মৃত্যুর পরেও তোমাদের কিডনি নেওয়া যায়, কারণ মৃত্যুর পরে কিছুক্ষণ সময় কিন্তু আমাদের কিডনিটা জীবিত থাকে বা আমাদের চোখগুলোও জীবিত থাকে। তো সেক্ষেত্রে কিন্তু কিডনির জন্য তোমার হচ্ছে একটা মরণোত্তর কিডনি, অর্থাৎ মৃত্যুর পরে যে ব্যক্তি তার কিডনিটা দান করে দিবে তাকে কিন্তু মরণোত্তর কিডনি দাতা বলে। তো সেটা হচ্ছে সারা ইসলাম, কিছুদিন আগে হলিক্রস কলেজের একজন মেয়ে, তিনি হচ্ছে তার যে ইয়েটা হচ্ছে কিডনিটা মরণোত্তর কিডনি হিসেবে দান করে দেন আর কি। বাংলাদেশের বিজ্ঞানীদের আবিষ্কৃত ডায়াবেটিক্সের নতুন নির্দেশকের নাম কি? অর্থাৎ তোমার জানো বাংলাদেশের বিজ্ঞানীরা, এটা হচ্ছে 2021-22 সালে ডাবি গ ইউনিটে আসছে, 21-22 সালে, যে আবিষ্কৃত ডায়াবেটিক্সের নতুন নির্দেশকের নাম কি? এটা হচ্ছে ইন্টেস্টিনাল অ্যালকালাইন ফসফেটাস, সো এনজাইম এর স্বল্পতা। অর্থাৎ এইটা কিন্তু একটু মানে সাইন্টিফিক একটা নাম। সো সেক্ষেত্রে কিন্তু ধরো আমরা যারা এই নামগুলোর সঙ্গে পরিচিত না, তাদের কিন্তু একটু কষ্ট হয়। হ্যাঁ, সো এটা কিন্তু তোমাদের সাম্প্রতিক প্রশ্ন থেকে আসছে। সো এটা কিন্তু সাম্প্রতিক যদি বাংলাদেশের চিকিৎসা, ধরো সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চিকিৎসকেরা যদি কোনো সাম্প্রতিক সময় কোনো অর্জন থাকে, ধরো কোনো একজন চিকিৎসক হচ্ছে একটা সাম্প্রতিক সময় একটা ভ্যাকসিন আবিষ্কার করছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু সাম্প্রতিক সময়ের এই অর্জনটা কিন্তু তোমাদের পড়ে ফেলতে হবে। সো এটা হচ্ছে এই সাম্প্রতিক অর্জনগুলো তোমাদের পড়ে ফেলতে হবে। সো অপশন হচ্ছে বি। সো এইটা নিয়ে যে তোমরা যে এই যে এই এনজাইমের স্বল্পতাটা, সো এটা সাইন্টিফিক নাম। এটা আমারও দেখছো যে পড়তে, বা আমার একটু পড়তে আমার নিজেরও হচ্ছে একটু কষ্ট হচ্ছিল, কারণ এটা সাইন্টিফিক একটা নাম। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই বিষয়টা নিয়ে একদম কনফিউশনে থাকার কোনো জায়গা নাই যে ভাইয়া বা স্যার, আমি তো এই যে এটা এত বড় নাম বা এত কঠিন একটা নাম, এটা কিভাবে মনে রাখবো? আমি বলেছি এটা হচ্ছে সাম্প্রতিক থেকে আসছে, অর্থাৎ সাম্প্রতিক সময় যদি এরকম
এরকম আলোচিত কোনো কিছু হয়, এটা যতই কঠিন হোক না কেন এটা তোমাকে একটু আত্মস্থ করতে হবে। তো যেটাই হোক, আমরা যদি দেখি, তারপরে বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? অর্থাৎ তোমরা জানো ভাসমান হাসপাতাল মানে কি? ধরো ভাসমান হাসপাতাল হচ্ছে, ধরো কোন একটা জায়গায়, যে জায়গায় হচ্ছে আমার অনেক, বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, তোমরা জানো বাংলাদেশ কি দেশ? নদীমাতৃক দেশ। কেন নদীমাতৃক জানো? কারণ বাংলাদেশে তোমরা যদি দেখো চট্টগ্রাম এবং হচ্ছে সিলেটের অঞ্চলে যে পাহাড়ি যে ভূমি রয়েছে, এবং হচ্ছে তোমার লালমাই, বরেন্দ্র এবং গাজীপুর ভাওয়ালের যে প্লাইস্টোসিন কালের উঁচু কিছু টিলা জাতীয় ভূমি রয়েছে, এই দুইটি জায়গা বাদে আমাদের কিন্তু বেশিরভাগ জায়গা তোমার হচ্ছে কিরকম? সমভূমি, পলল সমভূমি। তার মানে পলল সমভূমি কি দিয়ে তৈরি? দেখো পলল, আমরা যদি দেখি পলল সমভূমি কি দিয়ে তৈরি? পলল সমভূমি হচ্ছে পলি দিয়ে তৈরি। পলি, পলি মাটি, তো পলি মাটি দিয়ে তৈরি। অর্থাৎ এই পলল সমভূমিটা হচ্ছে পলি মাটি দিয়ে তৈরি। আর এই পলি মাটি কিভাবে হয়েছে? এই যে নদীগুলো, এই পলি মাটিগুলা কে আনছে? নদী বয়ে নিয়ে আসছে। তার মানে বিভিন্ন নদীতে এই পলিগুলা এসে এসে জমা হয়েছে। তার মানে এই নদী থেকে পলি হয়েছে, এই পলি থেকে পলল ভূমি হয়েছে, আর পলল ভূমি থেকে আমাদের বর্তমান বাংলাদেশ হয়েছে। ঠিক আছে, বর্তমান বাংলাদেশ হয়েছে। সো এটা বুঝতেই পারছো যে নদী মাতৃক এই বাংলাদেশে অনেক নদী রয়েছে, এবং এই নদীর কারণে দেখা যাবে অনেক জায়গায় অবকাঠামোগত কোনো কিছু নির্মাণ করা সম্ভব হচ্ছে না। ধরো কোনো একটা জায়গায় বন্যা হলো, তোমরা জানো ফেনীতে বন্যা হয়েছে, তাই না? সো এই ফেনীতে বন্যায় তুমি দেখা যাবে ওইখানে তো তুমি হাসপাতাল করতে পারবে না, তাই না? অবকাঠামোগত হাসপাতালের জিনিসগুলো থাকবে না। তুমি তাহলে কি করতে পারো? তুমি একটা জাহাজ নিয়ে সেটাকে হাসপাতালের মতো বানাইয়ে তুমি কিন্তু নিয়ে যেতে পারো। তো এরকমই একটি হাসপাতাল হচ্ছে জীবনতরী, এবং এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল। তো সেটার নাম হচ্ছে জীবনতরী। আমরা একটু দেখি যে জীবনতরী, এই যে দেখো, এই যে এই হাসপাতালটার নাম হচ্ছে জীবনতরী। দেখছো, এটা হচ্ছে পানির মধ্যে ভাসমান একটা হাসপাতাল। এটা একটা জাহাজের মতো, এটা চাইলে হচ্ছে এই জায়গা থেকে মুভ করে এই জায়গায় চলে আসতে পারে। এটা যে কোনো জায়গায় এটাকে মুভেবল। হ্যাঁ, এই দেখো ভাসমান হাসপাতাল, এই হচ্ছে জীবনতরী। তো জীবনতরী হচ্ছে একটা ভাসমান হাসপাতাল। এটা হচ্ছে বাংলাদেশের ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, হ্যাঁ ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ 1999 সালের এপ্রিল মাসে জীবনতরী নামে বাংলাদেশে প্রথমবারের মতো একটি ভাসমান হাসপাতাল চালু করে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। তোমাদের কিন্তু আরো অনেক ভাসমান হাসপাতাল আছে বাংলাদেশে, তাই না? তো তোমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নামটা কি? বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম হচ্ছে জীবনতরী। আচ্ছা, তারপর আমরা প্রশ্নটা দেখি। তারপরে প্রশ্ন হচ্ছে কোভিড-19 এর ডোজের টিকা আবদালা, কোভিড-19 এর ডোজের টিকা আবদালা কোন দেশের আবিষ্কারক? দেশ কোনটা? মানে আবদালা কোন দেশ থেকে আবিষ্কৃত হয়? সো এটা হচ্ছে কিউবার একটা আবিষ্কৃত একটা টিকা। আমি তোমাদেরকে বলি, ধরো কিউবাতে 1959 সালের দিকে একটা বিপ্লব হয়েছিল ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে। তোমরা জানো ফিদেল কাস্ট্রোকে বিপ্লবী, যেমন চে গুয়েভেরা, তোমরা তো মৃত্যু অথবা মুক্তি এরকম একটা ডায়লগ আছে কিন্তু, হ্যাঁ, যে কান্ট্রি হোমল্যান্ড অর ডাই, সো এরকম। সো এই যে এই কিউবাতে যে বিপ্লবের পরবর্তী সময়ে কিউবার যে প্রধান, যিনি ফিদেল কাস্ট্রো, তিনি কিন্তু একটি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তিনি গড়ে তোলেন। অর্থাৎ কিরকম? তিনি চেষ্টা করেছেন যে কিউবা যেন একটা উন্নত রাষ্ট্র এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তাদের মধ্যে থাকে। পরবর্তীতে কিউবার তখন 6,000 ডক্টর ছিল, 3,000 ডক্টর কিন্তু ভয়ে এবং তার এই দেশ থেকে পালাই যায় ইচ্ছে করে। তারা হচ্ছে পাশের দেশ আমেরিকায় বিভিন্ন প্রলোভনে পড়ে উন্নত জীবনের জন্য চলে যায়। বাকি যে 3,000 ডক্টর ছিল তাদেরকে নিয়ে কিন্তু বর্তমান কিউবায় একটা উন্নত উন্নত একটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা তারা তৈরি করে। সেই উন্নত স্বাস্থ্য ব্যবস্থার কারণে কিন্তু কিউবা বর্তমানে এমন হয় যে আমেরিকা থেকে মানুষজন চিকিৎসা করাতে কোথায় আসছে? কিউবাতে আসছে। তো এই কিউবাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তোমাদের জন্য। এই কিউবা সম্পর্কে তোমরা ভালোভাবে পড়বা, মানে কিউবা সম্পর্কে জানলে তোমরা যতই জানবা ততই তোমরা হচ্ছে অবাক হবা যে কিউবা কিভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং বিভিন্ন সময় তাদের এই দেশটা একটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তো আমরা দেখি কি হয়ে, দেখো ফাইজার হচ্ছে জার্মানির টিকা, মডার্না আমেরিকার, স্পুটনিক ভি রাশিয়ার, কোভিশিল্ড হচ্ছে যুক্তরাজ্য, সিনোফার্ম হচ্ছে চীনের, আবদালা হচ্ছে কিউবার। ঠিক আছে, আবদালা হচ্ছে কিউবার। সো এটা কিন্তু সাম্প্রতিক প্রশ্ন। এটা কি? এটা হচ্ছে সাম্প্রতিক। সো এইগুলো না পারলে কোনো সমস্যা নাই, এগুলো তোমাদেরকে দেখাচ্ছে যে সাম্প্রতিক কি ধরনের। ধরো কিউবার
সাম্প্রতিক প্রশ্ন, বাট এগুলা থেকে একটু মনে রাখবা যে বিগত বছরগুলোতে বা পরবর্তী বছরগুলোতে আসতে হবে। 2020 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট আসছে, আর 2020 সালে কিন্তু ঢাকা সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাস কিন্তু ছেয়ে গিয়েছিল। তারপর আমরা যদি দেখি বেবিজিং ট্যাবলেটের আবিষ্কারক প্রতিষ্ঠান নাম কি? বেবিজিং ট্যাবলেটের আবিষ্কারক প্রতিষ্ঠান নাম হচ্ছে, এটা অনেকবার আসছে, রাবিতে আসছে, জেইউতে আসছে, তো এটা হচ্ছে ICDDRV। সো ICDDRV হচ্ছে বেবিজিং এই ট্যাবলেটটা আবিষ্কার করে, আমরা দেখিয়ে রাখি। বেবিজিং ট্যাবলেটের আবিষ্কার হচ্ছে ICDDRV। এর গবেষণার মূল ব্যক্তি ছিলেন বিশিষ্ট তোমার পুষ্টিবিদ ডক্টর SK রায়। তিনি তখন ICDDRVর ক্লিনিক্যাল সায়েন্স বিভাগের জ্যেষ্ঠ বিজ্ঞানী ছিলেন। তো এই ICDDRV কি করে, অথচ কলেরা, এটাকে কলেরা হসপিটালও বলা হয়, কলেরা নিরাময়, হ্যাঁ কলেরা হসপিটালও বলা হয় এটাকে। সো এটার নামে কি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, এটা হচ্ছে, এটাকে ICDDRV বলে, বুঝছো? সো এই হচ্ছে ডায়রিয়াল ডিজিজ নিয়ে এটা কাজ করে আর কি। সো গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে? তোমরা জানো গণস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে এমন একটা যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা অন্যতম একটি হসপিটাল, যেটা দিয়ে তোমার হচ্ছে উন্নত মানের, দেশেই উন্নত মানের চিকিৎসা দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। সেটার প্রতিষ্ঠা ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তিনি কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। ডক্টর ফজলে হাসান আবেদ, উনি কি ছিলেন? উনি ছিলেন হচ্ছে ব্র্যাকের প্রতিষ্ঠাতা, মারা গিয়েছেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে গণস্বাস্থ্য। ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে গ্রামীণ ব্যাংক, তোমরা জানো ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা করেন, এবং গ্রামীণ ব্যাংক এবং হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে কিন্তু নোবেল পুরস্কার পায়। রেজনা হাসান, এটা হচ্ছে উনি কোনো এনজিওর প্রতিষ্ঠান, উনি হচ্ছে বেলা বাংলাদেশ, তোমার সৈয়দ রেজনা হাসান, তিনি হচ্ছে বাংলাদেশ পরিবেশ যে মানে এনভায়রনমেন্টাল লয়ার অ্যাসোসিয়েশন বেলার প্রতিষ্ঠাতা ছিলেন আর কি। তো এবার দেখো ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আমরা দেখি যে এটা কি একটা বেসরকারি প্রতিষ্ঠান। 1971 সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী 1971 সালে মে মাসে মুজিবনগর সরকারের সহায়তায় ডক্টর MA মুবিন ও ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভারতের ত্রিপুরা রাজ্যের মেলাগড়ে 480 শয্যা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল স্থাপন করেন। স্বাধীনতার পরে এই ফিল্ড হাসপাতাল ঢাকার ইস্কাটন সড়কে পুনঃস্থাপিত হয়। পরবর্তী 1972 সালের হাসপাতালটি সাভারে স্থানান্তরিত করা হয় এবং তখন এটার নামকরণ করা হয় গণস্বাস্থ্য কেন্দ্র। সো সাভারে বর্তমানে কিন্তু 1972 সালে এটা স্থানান্তর করা হয়। সো এই গণস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু উন্নত মানের চিকিৎসা পাওয়া যায়। আর্সেনিক দূরীকরণের সোনো ফিল্টারের উদ্ভাবককে? আর্সেনিক দূরীকরণে তোমরা জানো অধ্যাপক আবুল হুসাম, তিনি কিন্তু এটার উদ্ভাবক ছিলেন আর কি। পানি থেকেও মাত্রাতিরিক্ত আর্সেনিক দূর করার কাজে ব্যবহৃত হয় সোনো ফিল্টার। 2006 সালে অধ্যাপক আবুল হুসাম সোনো ফিল্টার আবিষ্কার করেন। তো এই সোনো ফিল্টারটা দিয়ে কি হয়, ধরো বাংলাদেশে একটা সময় আর্সেনিকের কারণে হাতে ধরো দাগ পড়ে যেত, হ্যাঁ পায়ের নিচে অনেক দাগ পড়তো। সো আর্সেনিক একটা ভয়াবহ একটা ব্যাধি ছিল বাংলাদেশে। তো এই ব্যাধিটা থেকে রক্ষার জন্য কিন্তু ডক্টর আবুল হুসাম তিনি কিন্তু একটা সোনো ফিল্টার আবিষ্কার করেন। বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে সরকারি হাসপাতালের নাম কি? দেখো বাংলাদেশে কিন্তু তোমরা যদি দেখবা যে যে পাবলিক হেলথ অর্থাৎ জনস্বাস্থ্য যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা খুবই অবহেলিত রয়েছিল অনেক বছর ধরে। কিন্তু আমরা জানো আমাদের যে 17 কোটি মানুষ, সেই মানুষ অনুযায়ী আমাদের যে স্বাস্থ্য সেবার যে পরিমাণ বা যে এটা কিন্তু অপ্রতুল। তো সেই কারণে কিন্তু ইউনিয়ন, প্রত্যেকটা বাংলাদেশে যে 4571টি ইউনিয়ন রয়েছে, সেই প্রত্যেকটা ইউনিয়নে যদি স্বাস্থ্য সেবার মানটা নিশ্চিত করা যায়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে বাংলাদেশে একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর একটা স্বাস্থ্য পরিবেশ তৈরি হবে। তো এই হচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথম যে তোমার ইউনিয়ন সরকারি হসপিটাল হয়, সেটার নাম হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। তোমরা নিজেদের এলাকায় দেখেছো, আমি একটু ছবি দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো স্বাস্থ্য পরিবার কেন্দ্র। তো এই যে দেখো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটা, একটা ছবি দেওয়া আছে। এটা হচ্ছে কক্সবাজারের একটা সো এটা ইউনিয়ন স্বাস্থ্য যে কমপ্লেক্সটা দেখবা, এটার উপরে কিন্তু এই নামটাই থাকবে। বাংলাদেশের কোভিড-19 ভ্যাকসিন নিতে যে ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করতে হয়, তোমরা জানো বাংলাদেশে যখন কোভিড-19 হয়েছে, তখন বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি যারা হচ্ছে খুব দ্রুতই তার জনগণকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পেরেছিল। যেমন হচ্ছে তারা কি করেছে, বাংলাদেশের তারা একটা অ্যাপস তৈরি করেছে, অ্যাপসের মধ্যে আমরা রেজিস্ট্রেশন করেছে। তো তোমরা কি জানো এটাকে ভ্যাকসিন ডিপ্লোমেসি বলে। এটাকে বলা হয় ভ্যাকসিন ডিপ্লোমেসি, অর্থাৎ কোন দেশ আগে ভ্যাকসিন পাবে। তো বাংলাদেশ কিন্তু ভারত, তারপর হচ্ছে এই যে ভ্যাকসিন যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভের মধ্যে বাংলাদেশ হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে তারা হচ্ছে কন্ট্রিবিউট করে
যার ফলস্বরূপ কিন্তু বাংলাদেশ ভ্যাকসিন হচ্ছে অনেক আগে, অন্যান্য অনেকগুলো দেশের আগে কিন্তু তারা ভ্যাকসিন লাভ করে। সো কোন মাধ্যমে? এটা হচ্ছে আমরা surakha.gov.bd, এটা একটা ওয়েবসাইটের মাধ্যমে। এই যে দেখো, এর ফোনের মধ্যে ছিল এই যে অ্যাপসটা সুরক্ষা অ্যাপস, এবং এটা কোভিড-19 ভ্যাকসিন অ্যাপ্লিকেশন surakha.gov.bd। তাহলে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতাকে, অর্থাৎ দেখো এই বাংলাদেশে কিন্তু ডায়াবেটিক্সের একটা যে বহুমূত্র রোগ, এটা কিন্তু একটা খুব বেশি প্রকট আকার ধারণ করে। তখন একটা সময় যে এই ডায়াবেটিক্সের নিরাময়ের জন্য বা ডায়াবেটিক্সের জন্য একটা তোমার সমিতি গঠন করা হয়। যে সমিতিটা গঠন করা হয় সেই সমিতির প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। এই ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের নামেই কিন্তু আমরা জানি যে আমাদের যে শাহবাগের মোড়ে যে বারডেম হসপিটাল রয়েছে, সেই বারডেম হসপিটালের প্রতিষ্ঠাতা কিন্তু ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। তো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। বাংলাদেশ ডায়াবেটিস সমিতি বা বাডাস একটি অলাভজনক চিকিৎসা সংস্থা। এটি রাজধানীর ঢাকায় অর্থাৎ শাহবাগে অবস্থিত। 1956 সালে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম সংগঠনটি প্রতিষ্ঠা করেন। নিচের কোনটি করোনা ভাইরাস সম্পর্কিত? অর্থাৎ এই যে এখানে অনেকগুলো ইয়ে আছে, সার্স, মার্স, এর মধ্যে এই যে কোনোটাই নয়, মেলাস, মার্ফিড, সার্স এবং মার্স, এটা কিন্তু করোনা ভাইরাস সম্পর্কিত। আমরা দেখতে পারি মার্স অর্থাৎ মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম রিলেটেড করোনা এই ভাইরাস, অর্থাৎ মার্স করোনা ভাইরাস হলো করোনা ভাইরাসের একটি প্রজাতি। এটি মানুষ, বাদর, উটকে সংক্রমিত করে। 2015 সালের জুলাই মার্স করোনা ভাইরাস প্রায় 21টি দেশে ছড়িয়ে পড়েছিল। 2012 সালের এপ্রিলে সর্বপ্রথম সৌদি আরবে মার্স করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রাথমিকভাবে নোভেল করোনা ভাইরাসকে অ্যানকর নামেও ডাকা হয়। সো আমরা জানি এই যে এটা হচ্ছে এই মার্সটাকে মিডল ইস্ট, তারপর হচ্ছে তোমার রেসপিরেটরি সিনড্রোম। তো এটা মিডল ইস্টে হয়েছিল, তোমার হচ্ছে বিভিন্ন সৌদি আরব বা বিভিন্ন মিডল ইস্টের দেশে কিন্তু এই করোনা ভাইরাসটা ছড়িয়ে পড়ে। তারপরে শতকরা হিসেবে দুধের পরিমাণ কোনটি? দুধের পরিমাণ হচ্ছে দুধের শতকরা হিসাবে দুধের উপাদান কোনটি? শতকরা হিসাবে দুধের উপাদান হচ্ছে তোমার পানি। পানিতে দুধের মধ্যে পানির পরিমাণ শতকরা 80 থেকে 90%। অর্থাৎ দুধের পিএইচ এর মান 6.5 থেকে 6.75। অর্থাৎ কার্বোহাইড্রেট, হ্যাঁ, তারপর হচ্ছে দুধে প্রোটিনের পরিমাণ, চর্বির পরিমাণ। অর্থাৎ এখানে একটা আছে, শর্করা হিসেবে দুধের কোন উপাদান বেশি কোনটি? মানে শতকরা হিসেবে দুধের উপাদান কোনটি? অর্থাৎ শতকরা হিসেবে কোন উপাদানটা দুধে সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান রয়েছে? সো এই যে সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান রয়েছে তোমার পানি। দ্য গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয় কত তারিখ? অর্থাৎ গ্লোবাল একটা ভ্যাকসিন সামিট হয়েছিল, যে ভ্যাকসিন সামিটের মাধ্যমে বাংলাদেশও এটার মধ্যে করেছিল। সো ভ্যাকসিন সামিটের উদ্বোধন হয় 4 জুন 2020 সালে। সো এটা কি ভ্যাকসিনটা কিভাবে তারা হচ্ছে তৈরি করবে আর কি। তারপরে সম্প্রসারিত টিকা দান কর্মসূচি ইপিআই এর আওতায় দেশে বর্তমানে কত ধরনের টিকা দেওয়া হয়? ইপিআই মানে এক্সটেন্ডেড টিকাদান কর্মসূচি আর কি। ইপিআই এই ইপিআই এর সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে একটা 10টা টিকা হচ্ছে আওতায় দেশে কত ধরনের? বর্তমানে 10 ধরনের টিকা দেওয়া হয়। বর্তমানে 10টা টিকা হচ্ছে এই টিকাদান কর্মসূচির আওতায় তোমার 10টা রোগের টিকা দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় বর্তমানে তোমার 10 ধরনের টিকা দেওয়া হয়। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি কোন দেশে? একদমই যে বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী, সেটা হচ্ছে মিয়ানমার। মিয়ানমারে সবচেয়ে বেশি হচ্ছে তোমার কি হয়? আমরা জানি সবচেয়ে বেশি তোমার হচ্ছে কি হয়? তোমার ওষুধ রপ্তানি হয়। তারপর এই যে দেখো এখানে দেওয়া আছে 140টি দেশে বাংলাদেশ ওষুধ রপ্তানি করে। এর মধ্যে সবচেয়ে বড় চালানটি গেছে পাশের দেশ মিয়ানমারে। জাতীয় ওষুধ নীতির প্রধান উদ্দেশ্য কি? অর্থাৎ তোমার যে জাতীয় ওষুধ, অর্থাৎ আমরা যে এই ওষুধ করি, ডক্টর রাফুল্লাহ চৌধুরী তিনি অনেক চেয়েছিলেন যে বাংলাদেশে একটা ওষুধ নীতি থাকো। দেখো বাংলাদেশের বিভিন্ন কোম্পানি, ধরো বেক্সিমকো, তারপর হচ্ছে স্কয়ার, এসকেএফ, হ্যাঁ, তারপর হচ্ছে ইনসেপ্টার, রেনেটা, হ্যাঁ, তারপরে এই যে কোম্পানিগুলো কি ধরনের ওষুধ তৈরি করবে, তারা কিন্তু যে তাদের মন মতো কি ওষুধ তৈরি করতে পারবে, নাকি তাদেরকে একটা নির্দেশনা দেওয়া হবে? এরকম একটা তোমার হচ্ছে জাতীয় ওষুধ নীতি রয়েছে। এবং এই নীতির আওতায় বাংলাদেশে কি হয়েছে? এরকম অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ওষুধ প্রস্তুত করা বন্ধ করে দেওয়া হয়। অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো কিন্তু তোমার সরকার নিয়ম করে বন্ধ করে
দিয়েছে। সো এটা হচ্ছে জাতীয় ঔষধ নীতির একটা উদ্দেশ্য। তারপরে আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে হচ্ছে মেলিক অ্যাসিড থাকে। আপেলে কোন অ্যাসিড থাকে? মেলিক অ্যাসিড। মুখস্থ করে ফেলতে হবে। এই যে দেখো, এই যে চারটা একটু মুখস্থ রাখবা। মেলিক অ্যাসিড হচ্ছে আপেল, আনারস, টেলিক, অ্যাসিটিক, অ্যাসকর্বিক, অক্সালিক, টার্টিন, সাইট্রিক। আচ্ছা, হরমোন নিয়ন্ত্রণ করে। হরমোন নিয়ন্ত্রণ করে এই যে সবগুলাই, বিভিন্ন বিপাকীয় কাজ, শরীরবৃত্তীয় কাজ, রাসায়নিক ক্রিয়া, সবগুলো। উত্তর হচ্ছে ডি, হরমোন সবগুলাই নিয়ন্ত্রণ করে। তারপরে কোনটি করোনা ভাইরাসের ভেরিয়েন্ট নয়? তোমরা জানো যে ডেল্টা, মিউ, ওমিক্রন তিনটাই, এটা কিন্তু কোনো করোনা ভাইরাসের কোনো নয়, ভেরিয়েন্ট নয়। হুইচ ভেরিয়েন্ট অফ কোভিড এফেক্টেড দ্য, তোমার হচ্ছে কোন ভেরিয়েন্টটা হচ্ছে তোমার হচ্ছে সবচেয়ে বেশি এফেক্টেড করে কোভিডের মধ্যে? এটা হচ্ছে ওমিক্রন। ওমিক্রন সবচেয়ে বেশি এফেক্ট করে। তারপর হচ্ছে হুইচ অ্যাপ ইজ মেড দ্য বাংলাদেশ, এটা আমরা পড়ছি যে রেজিস্ট্রেশনের জন্য, এটা হচ্ছে সুরক্ষা অ্যাপ। সুরক্ষা অ্যাপ হচ্ছে বাংলাদেশে কোভিড-19 জন্য বানানো হয়। সুরক্ষা অ্যাপটি বিষয়ক কি? এটা কি বিষয়ক অ্যাপ? এটা হচ্ছে নিরাপত্তা, টিকা, বিনোদন নাকি আয়কর? এটা হচ্ছে তোমার টিকা বিষয়ক অ্যাপ, টিকা বিষয়ক অ্যাপ। কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার সারা গিলবার্ট। সারা গিলবার্ট কোন বিশ্ববিদ্যালয়? তিনি ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সরি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অপশন হচ্ছে সি। দেখো, সারা গিলবার্টের ছবি দিয়ে দিচ্ছে, উনি কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছিল, এবং তার নেতৃত্বে কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম হচ্ছে কোভিড-19 ভ্যাকসিন নিয়ে কাজ শুরু হয়। তারপর হচ্ছে করোনা ভাইরাসের আক্রান্ত প্রথম রোগী শনাক্ত কোথায়? উহানে, চীনের উহানে এক ডক্টর হচ্ছে এটা শনাক্ত হয়। যদিও তাকে হচ্ছে পরবর্তীতে সে হচ্ছে মারা যায়, কিন্তু তাকে তার যে অরিজিনাল যে সত্যটা সেটা কিন্তু বলতে দেওয়া হয় না, কারণ এটার মাধ্যমে একটা আতঙ্ক ছড়াই যাবে। এই কারণে কিন্তু তারা হচ্ছে অরিজিনাল সত্যটা তাকে দিয়ে বলতে দেয় নাই। তারপর হচ্ছে ডেঙ্গু কোন ধরনের ভাইরাস জনিত রোগ? ডেঙ্গু হচ্ছে তোমার ফ্লাভি ভাইরাস জনিত রোগ। ফ্লাভি, এই যে দেখো এখানে আছে ফ্লাভি ভাইরাস জনিত রোগ। এই জিনিসটা কিন্তু একটু মনে রাখবা। ইদানিং কিন্তু ডেঙ্গু অনেক বাড়তেছে, পরীক্ষায় কিন্তু ডেঙ্গু থেকে প্রশ্ন। ডেঙ্গু, চিকনগুনিয়া, তারপর সার্স আছে, জলাতঙ্ক আছে, গুটি বসন্ত, প্রত্যেকটা এটা দেখবে যে পোষক দেহ কোন দেহে হয়, এটা ভাইরাসের নামটা কি, এই সবগুলো একটু একটু মনে রাখবা। হ্যাঁ, একটু মনে রাখবা। ফ্লাভি ভাইরাস, ডেঙ্গু কিন্তু ফ্লাভি ভাইরাস। পরীক্ষা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্থনিও ফাউজি কোন দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ? তিনি কিন্তু এই যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএস এর কিন্তু এই অ্যান্থনিও ফাউজি, তিনি কিন্তু রোগ বিশেষজ্ঞ, কারণ তিনি হচ্ছে কোভিড-19 সারা গিলবার্টের একজন সদস্য হিসেবে কিন্তু করোনা টাস্ক ফোর্সের একজন অন্যতম সদস্য ছিলেন। ঠিক আছে। তারপরে ফাইজার বায়োটেকের করোনা টিকার নাম কি? ফাইজার বায়োটেকের হচ্ছে করোনা টিকার নাম হচ্ছে টোজিনামিরান। হ্যাঁ, টোজিনামিরান, এটার নাম হচ্ছে এটা। তো এটা একটু কঠিন হলেও এগুলা তখন ইম্পর্টেন্ট ছিল। তারপর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন তারিখে কোভিড-19 বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা কিন্তু কোভিড-19 একটা সময় তারা বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা করে। সো এই ঘোষণাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই ঘোষণার সময় আমরা দেখতে পাই বিভিন্ন সময় বাংলাদেশের বা এই ঘোষণাটার মাধ্যমে বাংলাদেশের মানুষ বা পৃথিবীর মানুষ সচেতন হয়। সেই ঘোষণাটা কি 11ই মার্চ 2020 সালে। 11ই মার্চ 2020 সালে এটাকে কোভিড-19 একটা বিশ্ব মহামারী বা বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে। সো এই হচ্ছে বিষয়। আইসিইউ এর পূর্ণরূপ কি? আইসিইউ এর পূর্ণরূপ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, অপশন সি। অপশন সি, ইন্টেন্সিভ। আইসিইউ মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, দেখা যাচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। হ্যাঁ, এখানে এফসিপিএস, এমসিএস, আইসিভিএন, এফএকিউ, আইসিইউ সব দেওয়া আছে। তারপর হচ্ছে পালস অক্সিমিটারের কাজ কি? পালস অক্সিমিটার হচ্ছে রক্তে অক্সিজেনের মাত্রা যাচাই করে, রক্তে অক্সিজেনের মাত্রা যাচাই করে। সো পালস অক্সিমিটার হচ্ছে অপশন এ। কার নেতৃত্বে অক্সফোর্ডে অ্যাস্ট্রাজেনেকা টিকা আবিষ্কার করা হয়? এটা সারা গিলবার্ট, সারা গিলবার্ট। তারপর হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের লেখার রীতি উদ্ভাবন করেন কে? এটা হচ্ছে ব্রেইলের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে যেহেতু দেখি এই উদ্ভাবনটা তিনি করেন হচ্ছে এই যে লুইস ব্রেইল, এই ব্রেইল পদ্ধতি উদ্ভাবন করেন। ইনসুলিন আবিষ্কার করেন কে? ইনসুলিন আবিষ্কার করেন আলেকজান্ডার। আমরা যদি দেখি যে ইনসুলিন হচ্ছে ফ্রেডরিক বেন্টিং ও চার্লস টেস্ট, সেটা হচ্ছে তারা দুইজন হচ্ছে মিলে ইনসুলিন আবিষ্কার করেন। আমরা যদি দেখি ইনসুলিন, এই যে ফ্রেডরিক বেন্টিং ও চার্লস বেস্ট, এই দুইজন মিলে কিন্তু ইনসুলিন আবিষ্কার করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? এটা হচ্ছে 0.001 মিলিমিটার। 0.001 মিলিমিটার। দ্য ক্রেডিট অফ ডেভেলপিং পোলিও ভ্যাকসিন গোস টু হচ্ছে জন শক। জন শক, সে হচ্ছে প্রথম পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন। এই ভদ্রলোক, এই যে দেখো পোলিওর একটা টিকা নিয়ে বসে আছে, সেই জন শক, উনি হচ্ছে প্রথম পোলিওর ভ্যাকসিন আবিষ্কার করেন। তারপর হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ আয়োডিন ইন নেসেসারি ইন আওয়ার ডায়েট টু, কি আমাদের যেন করে আমরা এই যে থাইরয়েড যে গ্রন্থি আছে, এই থাইরয়েড গ্রন্থিটা যেন আমরা যে আমাদের হচ্ছে অনেক বড় না হয়ে যায়, তোমরা যে গলগণ্ড রোগ যেন না হয়। সো এটা হচ্ছে এটা কম্পেনসেট ফর দ্য আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ড, এইটাই।
তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এন mRNA ভ্যাকসিন ফর কোভিড-19, যে mRNA ভ্যাকসিন কোনটা না, নট mRNA না হচ্ছে সিনোভ্যাক, সিনোভ্যাক কিন্তু mRNA না। তো সিনোভ্যাককে আমরা দেখি যে এটা mRNA না, এটা RNA হচ্ছে একটা এখানে কি মানে এই যে এই RNA বেস দিয়ে RNA এর মাধ্যমে কিন্তু ভ্যাকসিন তৈরি করা হয়। সো এই বাকি যে ভ্যাকসিনগুলা, সেই ভ্যাকসিনগুলা কিন্তু RNA অর্থাৎ একটা RNA এর মাধ্যমে তৈরি করা হয়েছে। ফর পিউরিফাইং ড্রিঙ্কিং ওয়াটার অ্যালার্ম ইজ ইউজড টু কিল, কি আমরা কিল জানি, দ্যাট টু কোয়াগুলেট মাড পার্টিকেলস, অর্থাৎ পটাশিয়াম ফিটকিরি এগুলা কি করে আমাদের বিভিন্ন সময় এই যে এই মাড পার্টিকেলস গুলোকে তারা হচ্ছে ধ্বংস করে দেয়। তা কোন উপাদানের অভাবে গলগণ্ড রোগ হয়? এটা হচ্ছে আয়োডিন, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। তারপর হচ্ছে আমরা যদি দেখি হোয়াট ইজ দ্য আফটার ইফেক্ট অফ দ্য ব্লাড সার্কুলেশন ইজ হোয়াট ইজ দ্য আফটার ইফেক্ট ইফ দ্য ব্লাড সার্কুলেশন ইজ ডিসরাপ্টেড অন ব্রেন, কি হবে তোমার যদি মাথার মধ্যে যে তোমার ব্লাড সার্কুলেশনটা স্টপ হয়ে যায়, সেক্ষেত্রে ডিসরাপ্টেড হয়, এটা হচ্ছে স্ট্রোক হবে তোমার। আমার মাথার মধ্যে যদি ব্লাড সার্কুলেশন না যায় আমি স্ট্রোক করে এখানেই পড়ে যাবো, তাই না? তো এটা ব্লাড সার্কুলেশনের সাথে একটা অনেক বড় কানেকশন। তারপরে তোমাদের সাথে দেখো করোনা সংক্রমণ রোধে ন্যূনতম কত মিটার দূরত্বে থাকা উচিত? করোনা সংক্রমণ রোধে অন্তত পক্ষে 1 মিটার দূরত্বে থাকা উচিত। 1 মিটার, আমি যদি হাঁচি দিলে তোমার মুখের মধ্যে যেন না পড়ে, এই যে হাঁচির মাধ্যমে কিন্তু জীবাণুটা ছড়াইতে পারে, এই কারণে তো করোনা সংক্রমণের সময় 1 মিটার দূরত্বে থাকতে বলা হয়। তারপর হচ্ছে স্বাস্থ্য বাতায়নের জরুরি নম্বর কোনটা? স্বাস্থ্য বাতায়নের জরুরি নম্বর হচ্ছে 16263, 16263, এটা হচ্ছে স্বাস্থ্য বাতায়নের জরুরি নম্বর। এখানে আরো অনেকগুলো আছে, কৃষি, জাতীয় জরুরি সেবা, এটা খুব আসছে, জাতীয় সরকারি তথ্য 303, হ্যাঁ 999 হচ্ছে জাতীয় জরুরি সেবা, আর সরকারি তথ্য 333, আর এটা হচ্ছে 105। সো এগুলো একটু মনে রাখতে হবে, এগুলা থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট। সো এই যে কোন নাম্বারে কি সেবা পাওয়া যায় এগুলো হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে। এগুলো হচ্ছে তুমি হচ্ছে তথ্যগুলো তো বোঝানোর কিছু নাই, সো এগুলো হচ্ছে একটু মুখস্থ করে ফেলবা। বাংলাদেশে কোভিড-19 এর টিকা সর্বপ্রথম প্রয়োগ করা হয় কোভিশিল্ড, কোভিশিল্ড দেওয়া হয় প্রথম। ডেঙ্গু রোগ ছড়ায় কিভাবে? ডেঙ্গু রোগ ছড়ায় হচ্ছে এডিস মশার মাধ্যমে, সি অপশন সি, এডিস মশার মাধ্যমে। ডেঙ্গু জ্বরের কারণে শরীরে কি হয়ে যায়? প্লাটিলেট কমে যায়, অপশন ডি, তোমার শরীরে যে রক্তের প্লাটিলেট আছে এটা অনেক কমে যাবে। তারপর হচ্ছে ভ্যাকসিন হিরো পুরস্কার প্রদানকারী সংস্থার নাম কি? গাভি, GAVI, গাভি। তো এটা হচ্ছে প্রধান, এটা হচ্ছে এটা নাকি গ্লোবাল অ্যালায়েন্স, এই যে জি দিয়ে গ্লোবাল, এ দিয়ে অ্যালায়েন্স নামে আন্তর্জাতিক খ্যাত গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন, বি দিয়ে হচ্ছে ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন, এটার নাম কি? গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন। এই গাভি বলা হয়, এটাকে ভ্যাকসিন হিরো দেওয়া হয়, বা শেখ হাসিনাকে দিয়েছিল। তাপে নষ্ট হয় কোন ভিটামিন? তাপে হচ্ছে ভিটামিন ডি নষ্ট হয়, সরি ভিটামিন সি নষ্ট হয়। তাপের মধ্যে ভিটামিন ডি পাওয়া যায় আর নষ্ট হয় ভিটামিন সি, হ্যাঁ তাপের মধ্যে থাকলে ভিটামিন ডি তৈরি হয় অর্থাৎ, আর নষ্ট হয় ভিটামিন সি। তারপর হচ্ছে খাবার স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে কোনটা? ICDDRV। কোনটিকে সপ্তম টিকা বলা হয়? সপ্তম টিকা বলা হয় তোমার, আমরা যদি জানি পোলিও টিকাকে, পোলিও টিকাকে বলা হয় সপ্তম টিকা। সপ্তম টিকা কেন বলা হয়? কারণ পোলিও টিকার মাধ্যমে তোমার হচ্ছে, যেহেতু এটা সপ্তম, মানে এই পোলিও টিকাটা খুব গুরুত্বপূর্ণ একটা টিকা, এটা হচ্ছে সপ্তম। ট্রিম্যান সিনড্রোম বা বৃক্ষ মানব সিনড্রোম কি? দেখো আমরা যদি দেখি আমাদের যে হাতের মধ্যে আমাদের বা এরকম যদি হয় যে আল্লাহ না করুক, অনেক সময় দেখবা যে অনেক মানুষের হাতে এরকম গাছের মতো এরকম গজায়, তো গাছের মতো এরকম বিভিন্ন মানে যে তোমার মূলগুলার মতো হাতের মধ্যে গজায়, পায়ের মধ্যে গজায়, বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় হচ্ছে গজাতে পারে। তো এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা যায় ট্রিম্যান সিনড্রোম বা হচ্ছে বৃক্ষ মানব সিনড্রোম। এটা কি? এটা হচ্ছে ধরো আমরা যদি দেখি যে এই ANKRD26 নামের জিনটা পরিবর্তন হইলে এরকম একটা শরীরের মধ্যে একটা পরিবর্তন আসে। তো আমরা যদি দেখি একটা ছবি দেখি, দেখো এই যে বৃক্ষ মানব, এই বৃক্ষ মানবের দেখছো এই হাতের মধ্যে পুরা, দেখছো এই হাতের মধ্যে পুরা কি, পুরা গাছের মতো বিভিন্ন ডট ডট এরকম আসছে। তো এটার মানে কি? এটা হচ্ছে ট্রিম্যান সিনড্রোম। তো এটা হচ্ছে আমরা জানি ANKRD26, তখন এই কোশ্চেনটা খুবই রিলেভেন্ট ছিল, কারণ 2018 সালে এরকম একটা সিনড্রোমে বাংলাদেশে ধরা পড়ছিল। যাই হোক, তারপর হচ্ছে জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস মশার মাধ্যমে ছড়ায়, মশা। জিকা ভাইরাস হচ্ছে মশার মাধ্যমে ছড়ায়। তারপর আমরা যদি মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত? স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে তোমার 98.7
98.6 ডিগ্রি ফারেনহাইট, 98.6 ডিগ্রি ফারেনহাইট, নট সেলসিয়াস। মানবদের পিএইচ কত? পিএইচ যদি আমরা হিসাব করি 7.4, মানবদের পিএইচ হচ্ছে বা রক্তের পিএইচ, মানবদের মধ্যে এই রক্তের পিএইচ হচ্ছে 7.4। এই যে দেখো, এটা ইম্পর্টেন্ট, রক্তের পিএইচ হচ্ছে 7.4। তারপর আমরা যদি দেখি শরীরে প্রোটিনের কাজ কোনটি, প্রোটিনের কাজ হচ্ছে প্রাণরাসায়নিক। আমরা যদি দেখি যে প্রাণরাসায়নিক ক্রিয়া, তারপর শক্তি যোগায়, টিস্যু বৃদ্ধি সংরক্ষণ করে, অর্থাৎ 1, 2 ও 3, অর্থাৎ অপশন বি, অপশন বি 1, 2 ও 3। কারণ এই তিনটা কাজ তোমরা যদি দেখো, একটু খেয়াল করো, তাহলে এই তিনটা কাজই কিন্তু তোমার হচ্ছে প্রোটিনের মাধ্যমে আমাদের মধ্যে হয়। এই তিনটা কাজই কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হু ইজ ইনভেন্টেড দ্য মাইক্রোস্কোপ, এটা হচ্ছে লিওনেল হুক। লিওনেল হুক হচ্ছে মাইক্রোস্কোপ আবিষ্কার করে, অপশন হচ্ছে বি, অপশন বি। তারপর হচ্ছে হ্যাপাটাইটিস বা জন্ডিস রোগের প্রধান কারণ কি? জন্ডিস রোগের প্রধান কারণ হচ্ছে তোমার, এটা কি ভাইরাস না এটা কি ব্যাকটেরিয়া? সরি, ব্যাকটেরিয়া না, এটা হচ্ছে ভাইরাস। জন্ডিস একটা ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয়। জিকা ভাইরাসের উৎপত্তি হয়েছিল কোথায়? জিকা ভাইরাস উৎপত্তি হয়েছিল উগান্ডাতে। আমরা সাধারণত কিছু না হলে উগান্ডা চলে যাই, উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা। তোমার যদি বলে যে ভাই উগান্ডার রাজধানী মুখস্থ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য, আসলে এরকম না। উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা, খুব কঠিন কিছু না, কাম্পালা। রক্ত স্বল্পতার হয় নিম্নের কোনটির অভাবে? এটা হচ্ছে রক্ত স্বল্পতা। তোমরা যদি জানো যে এই রক্ত স্বল্পতা আয়রনের অভাবে রক্ত স্বল্পতা হয়, আয়রনের অভাবে। টিউমার ও ক্যান্সার রোগের চিকিৎসায় কোন রশ্মি ব্যবহার করা হয়? এটা হচ্ছে গামা রশ্মি। তারপর হচ্ছে গামা রশ্মি। অটিজম কি? অটিজম একটি মানসিক সমস্যা, আচরণগত সমস্যা, বর্ধমান। তো মানসিক সমস্যা না আচরণগত? এটা হচ্ছে মানসিক সমস্যা। অটিজমটা কি? মানসিক সমস্যা। অটিজম একটা মানসিক সমস্যা। তো অটিজম হলো একটা মানসিক সমস্যা, মস্তিষ্কের বুদ্ধিবৃত্তি বিকাশ সে যে কোনো ধরনের প্রতিবন্ধকতায়, তোমার যদি বুদ্ধিবৃত্তি বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেটাই হচ্ছে অটিজম। শিশুর 1 থেকে 3 বছর বয়সের মধ্যে এর প্রকাশ ঘটতে শুরু করে, অর্থাৎ তুমি প্রথমে বুঝতে পারবে না শিশুটা কি অটিজম আছে কি নাই, 1 থেকে 3 বছর বয়সে হইলেই তুমি কিন্তু এটা বুঝতে পারবা। সো ইম্পর্টেন্ট। সো ডিম ও দুধে কোন ভিটামিন নাই? ডিম ও দুধের মধ্যে ভিটামিন সি নাই, কারণ সি তো টক জাতীয় বিষয় থাকে। ভিটামিন এ হচ্ছে থাকে, ভি, সি। এই সি দেখো, সি হচ্ছে টক জাতীয় যে বিষয়গুলো, আমলকি, লেবু, টমেটো, পেয়ারা, আনারস, অর্থাৎ এগুলোর নাম শুনলে আমাদের জিভে জল চলে আসে, তাই না? যে ভিটামিন সি জাতীয়, একটু টক 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 ভাব। আচ্ছা, তারপরে ট্রিটমেন্ট অফ ডেঙ্গু ফিভার মে রিকোয়ার, এটা কি হয়? প্লাটিলেট হচ্ছে ট্রান্সফিউশন করতে হয় যদি এরকম হয়। তারপর হচ্ছে পোলিও ভাইরাস ইজ প্রাইমারিলি ট্রান্সমিটেড ভায়া, কিসের মাধ্যমে পোলিও ভাইরাসটা ছড়ায়? এটা হচ্ছে আমরা যদি দেখি কন্টামিনেটেড ফুড এবং ওয়াটারের মাধ্যমে, অর্থাৎ দূষিত খাদ্য এবং পানির মাধ্যমে কিন্তু যে এই পোলিও যে ফিভারটা, পোলিও যে রোগটা, এটা কিন্তু ছড়াই যায় মানুষের দেহে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা হচ্ছে এটা খেয়াল রাখবা যে কোন রোগ কিভাবে ছড়ায়, কার মাধ্যমে ছড়ায়, কখন ছড়ায়, এটা কি, এটার মধ্যে যে তোমার রয়েছে, এটার মধ্যে কি ধরনের তোমার হচ্ছে তোমার যে এটার প্রতিষেধক টিকা রয়েছে। ভিটামিন ডি এর অভাবে কি হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়, রিকেটস রোগ। তারপর রিকেটস রোগ মানে বাচ্চাদের হাড় বেঁকে যায়। তারপর হচ্ছে স্কারভি হয় কোন ভিটামিনের অভাবে? স্কারভি হচ্ছে ভিটামিন সি এর অভাবে, স্কারভি। সো প্রত্যেকটা ভিটামিনই কিন্তু আমাদের খাওয়া উচিত। তারপর হচ্ছে ভিটামিন এ এর অভাবে মানবদেহে কি রোগ হয়? এটা হচ্ছে জেরপ্রথ্যালসিয়া। তা এটা এটা হইলে রক্তের অভাব হয় আর কি। তারপরে কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়? এটা কিন্তু মনে রাখবে, দেখো এটার মধ্যে কিন্তু আছে ভিটামিন এ রাতকানা, রাতকানা ওইটা, ভিটামিন বি ভেরি ভেরি, ভিটামিন বি একটু মুখে ঘা। তারপর ভিটামিন হচ্ছে বি6, ভিটামিন সি স্কারভি, রিকেটস, এটা মুখস্থ করে ফেলবা, খুবই ইম্পর্টেন্ট সব। তারপর হচ্ছে দেহে প্রোটিনের অভাবে কি হয়? দেহে প্রোটিনের অভাবে আমাদের মেরাসমাস রোগ হয়, ঠিক আছে? প্রোটিনের অভাব হলে মেরাসমাস রোগ হয়। টক জাতীয় ফলে কোন ভিটামিন প্রচুর? ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে আমি একটু আগে বলছিলাম টক জাতীয় ফলে পাওয়া যায়, তো অপশন হচ্ছে সি। তারপর হচ্ছে তোমার সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের ডায়াস্টোলিক চাপ কত তন্ত্রের সমান থাকে বা পারস্তম্ভের সমান থাকে? এটা হচ্ছে তোমার সুস্থ মানুষের হচ্ছে তোমার 100 থেকে 140 না 100 থেকে দেখি আমরা কত, 100 থেকে 100 না, এটা হচ্ছে 70 থেকে 90, অর্থাৎ এটা হচ্ছে 70, 80 টু 120, 80 টু 120 এটা হচ্ছে নর্মাল। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এটার মধ্যে মানে 70 আর 90 এর মধ্যে 80, এটা হচ্ছে কি বলছে, এটা এটা হচ্ছে ডায়াস্ট্রোল, আর এটা হচ্ছে সিস্টোল। সিস্টোলটা হচ্ছে এটা, ডায়াস্ট্রোল হচ্ছে এটা। সো ডায়াস্ট্রোল যদি আমরা যদি দেখি ডায়াস্ট্রোল কত থাকে, ডায়াস্ট্রোল হচ্ছে 80 থেকে 90, 70 থেকে 90। মানবদের মোট হাড়ের সংখ্যাগুলি 206টি, তোমরা এটা জানো। তারপরে বোন মেরো থেরাপি আর ইফেক্টিভ
ট্রান্সপ্লান্ট আর ইফেক্টিভ ইন কেস অফ তোমার থ্যালাসেমিয়া হইলে তুমি বোন মেরো করলে তোমার রোগ ভালো হইতে পারে, হাড়ে এটিকে যেহেতু আক্রমণ করে। তা হুইচ ইজ নট এ ডিফারেন্স বিটুইন ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস অ্যামাং দ্য ফলোইং, যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুইটার মধ্যে পার্থক্য কি? সো আমরা দেখি যে ভাইরাস আর লার্জার দেন ব্যাকটেরিয়া, ভাইরাস আর কি লার্জার দেন ব্যাকটেরিয়া, অর্থাৎ ভাইরাসটা অর্থাৎ এই যে ব্যাকটেরিয়া হচ্ছে ভাইরাসের চেয়ে, আমরা এই বিষয়টা আমরা দেখছি আর কি। অপশন হচ্ছে সি, ভাইরাস ইজ লার্জার দেন ব্যাকটেরিয়া। আচ্ছা, তারপর হচ্ছে আফ্রিকার দেশগুলোতে ইবোলা ভাইরাসের প্রথম বিস্তার ঘটে কত সালে? অর্থাৎ ইবোলা ভাইরাস কিন্তু প্রথম হচ্ছে 1976 সালে গণতান্ত্রিক কঙ্গো তৎকালীন জায়রেতে ও সুদানে প্রথম ইবোলা হয়। ইবোলা হলে কি 14 সালে ভাইরাসে মারাত্মক আকার ধারণ করে আফ্রিকার দেশ গিনি, লাইবেরিয়া, সিয়েরা লিওন এবং হচ্ছে নাইজেরিয়া সহ বিভিন্ন দেশে মহামারী আকারে ছড়িয়ে দেয়। ইবোলা ভাইরাস হলে মানুষ কিন্তু অনেক দ্রুত মারা যায়। ইবোলা ভাইরাসের লক্ষণ নয়, ইবোলা ভাইরাসের লক্ষণ নয় হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ এটা হচ্ছে লক্ষণ না। এটার মধ্যে অনেকগুলো লক্ষণ আছে, যে লক্ষণগুলো মুখস্থ করে ইবোলা ভাইরাস, তারপর হচ্ছে তোমার করোনা ভাইরাস, এই নতুন ভাইরাসগুলা, তারপরে হচ্ছে এমপক্স। এখন কিন্তু খুব মাল্টিপক্স, এমপক্সকে কিন্তু গ্লোবাল হেলথ সংস্থা এটাকে কিন্তু ইমার্জেন্সি ঘোষণা করছে। তোমাদের এটা পরীক্ষা আসতে পারে যে ইমার্জেন্সি কবে ঘোষণা করছে। সো এমপক্স জিনিসটা কি, এটা সম্পর্কে তোমরা বিস্তারিত আমরা ক্লাসেও লাইভ ক্লাসেও আলোচনা করেছি বা করব। আচ্ছা দেখো, তারপর হচ্ছে ইবোলা ভাইরাস এই পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে আফ্রিকার দেশগুলো, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে লাইবেরিয়া। লাইবেরিয়া হচ্ছে প্রথম ক্ষতিগ্রস্ত দেশ, মানে সবচেয়ে বেশি। কোন দেশের মানুষ ইবোলা ভাইরাস আক্রান্ত হয়? অর্থাৎ আফ্রিকাতে। আফ্রিকা হইলে কি এখানে নাইজেরিয়া একমাত্র আফ্রিকার দেশ হিসেবে আছে। সো নাইজেরিয়া হচ্ছে আক্রান্ত হয়েছে। কোনটি রক্ত প্রদাহজনিত জ্বরের জন্য দায়ী নয়? এটা হচ্ছে রক্ত প্রদাহজনিত জ্বরের জন্য দায়ী না সবগুলো, হ্যাঁ সবগুলো, এটা একটাও দায়ী নয়। হ্যাঁ, এই রোগগুলো হচ্ছে রক্ত প্রদাহ জ্বরের জন্য দায়ী নয়। আচ্ছা, এগুলো হচ্ছে দেখো এই যে এই ইবোলা ভাইরাস, ডেঙ্গু, ইকোলিস রোগগুলো হচ্ছে ভাইরাসের জনিত রোগ, এগুলো রক্ত প্রদাহ জনিত রোগ নয়। এই তিনটাই হচ্ছে ভাইরাস জনিত রোগ। আচ্ছা, অতিরিক্ত খাদ্য লিভারে সঞ্চিত সুগার হলো, আমরা জানি এই সুগারটা বলে গ্লাইকোজেন বলে, এই সুগারটা কি বলে? গ্লাইকোজেন বলে। আচ্ছা, হোমিওপ্যাথিক ওষুধের আবিষ্কারকে, হোমিওপ্যাথিক ওষুধের আবিষ্কার হচ্ছে হ্যানিম্যান। হ্যানিম্যান হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধের আবিষ্কারক। অ্যানিমিয়া সাধারণত হয় কি? অ্যানিমিয়া হচ্ছে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেলে, এটা হচ্ছে অ্যানিমিয়া, কখনো রক্তকণিকার পরিমাণ কমে গেলে। তারপর হোয়াট ইজ ফাউন্ড নেসেসারি ইন মিল্ক? আমরা মিল্কে কি পাই? নেসেসারি মানে সবচেয়ে বেশি পাওয়া যায় কি? ওয়াটার। সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে ওয়াটার। হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ ইজ নট কজড বাই দ্য ওয়াটার পলিউশন? এখানে তো কোন যে রোগটা ওয়াটার পলিউশনের কারণে হয় না? তোমরা জানো ম্যালেরিয়া কিন্তু ওয়াটার পলিউশনের কারণে হয় না, ম্যালেরিয়া হয় মশার কারণে। দেখছো এই যে এখানে কিন্তু রোগের নাম এবং বিস্তারের মাধ্যম, এগুলো এরকম যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু ভালো করে পড়ে ফেলবা। হোয়াট ইজ দ্য বিগেস্ট অর্গান অফ হিউম্যান বডি? স্কিন, ত্বক, সবচেয়ে বেশি হচ্ছে ত্বক। তারপর হচ্ছে ল্যাথারিজম হচ্ছে রোগ হয় প্রচুর পরিমাণে যখন তুমি খেসারির ডাল খাবা। খেসারির ডাল খাইলে তোমার ল্যাথারিজম নামে একটা রোগ হয় আর কি। তারপর রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে সাধারণত তোমার রোগ প্রতিরোধ শক্তি, ভিটামিন, অবশ্যই ভিটামিন। তারপর হচ্ছে কোনটি ভাইরাসজনিত রোগ? কোনটি ভাইরাসজনিত রোগ? এখানের মধ্যে সবচেয়ে ভাইরাসজনিত রোগ হচ্ছে, আমরা যদি দেখি, টাইফয়েড, যক্ষা বা জলাতঙ্ক, ক্যান্সার। তো এর মধ্যে ভাইরাসজনিত রোগ হচ্ছে টাইফয়েড। টাইফয়েড একটি ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয়। তারপর নিচের কোনটি খেলে ভিটামিন ডি পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায় নিচের আম ও কাঁঠাল খেলে। আম ও কাঁঠাল, এই যে অপশন এ, আম কাঁঠাল খেলে ভিটামিন ডি পাবা আর কি। হ্যাঁ, তো এখন আম কাঁঠাল বেশি বেশি খাইতে হবে। কোনটি দেহ কোষ নয়? দেহ কোষ মানে কি? দেহের মধ্যে যে শুক্রাণু হচ্ছে দেহ কোষ না, এটা হচ্ছে জনন কোষ। দেহ কোষ দেহের মধ্যে না, এটা হচ্ছে তোমার জনন কোষ। হ্যাঁ, তারপরে হ্যাপাটাইটিস রোগ, জন্ডিস প্রধানত সংক্রমণে কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। তো হচ্ছে সি, পানির মাধ্যমে জন্ডিস সংক্রমণে। ইনসুলিনের ঘাটতি কোনটি সৃষ্টি করে? এটা হচ্ছে বহুমূত্র বা ডায়াবেটিক্স। ইনসুলিন কম হলে তোমার, এই জন্য ডায়াবেটিক্স রোগ যদি হয় তাহলে তোমার কি ইনসুলিন নিতে হয় আর কি। তারপর আমরা যদি দেখি বহুমূত্র রোগ, তারপর হচ্ছে ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ ডু উই গেট দ্য ওয়ার্ড ম্যালেরিয়া? ম্যালেরিয়া আমরা কোন ল্যাঙ্গুয়েজ থেকে পাইছি? এটা হচ্ছে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ। ম্যালেরিয়া শব্দের ইতালিয়ান শব্দ মালারিয়া, মানে বেড এয়ার থেকে ম্যালেরিয়া রোগের বহনকারী মশা বা স্ত্রী মশা। হ্যাঁ, সো এটা ম্যালেরিয়া। সো টাইফয়েডের জীবনে আবিষ্কার করেন কে? টাইফয়েডের জীবনে আবিষ্করণ হচ্ছে ফিনলে আবিষ্কার করে। তারপরে আনথ্রাক্স ভ্যাকসিন আবিষ্কার করে কে? এটা হচ্ছে স্যার আলেকজান্ডার ফ্লেমিং। আনথ্রাক্স ভ্যাকসিন, লুই পাস্তুর আনথ্রাক্স এবং হচ্ছে রেবিশ রোগের
যে আমার যে ভ্যাকসিনটা আবিষ্কার হয়। টেস্ট টিউব বেবি পদ্ধতির জনককে, টেস্ট টিউব বেবি পদ্ধতির জনক হচ্ছে রবার্ট এডওয়ার্ডস। রবার্ট এডওয়ার্ডস তিনি টেস্ট টিউব বেবির জন্ম দেন। তারপরে কিসের অভাবে অ্যানিমিয়া হয়? আমরা জানি ভিটামিনের না, এখানে লোহের অভাবে, রক্তের লৌহ মানে রক্তকণিকায় রক্তের অভাবে কিন্তু আমরা অ্যানিমিয়া হয়, রোগটা হয়। তারপরে হচ্ছে এই হচ্ছিল আজকে আমাদের পড়া। তো আমরা এই আজকের এই ক্লাসের মধ্যে আমরা কি চেষ্টা করেছি? আমরা চেষ্টা করেছি তোমাদেরকে এমন একটা বিষয় পড়াইতে যে বিষয়গুলো তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ অন্যান্য নার্সিং ইভেন এমনকি যতগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা এরকম চিকিৎসা থেকে প্রশ্ন আসে। তো চিকিৎসা থেকে প্রশ্ন আমরা কি পেয়েছি দেখো। প্রথমে হচ্ছে আমরা পেয়েছি এরকম যে রোগের নাম আসে, যে কোন রোগ কেন হয়, তারপর হচ্ছে ভাইরাস, রোগটার নাম, তারপর কেন হয়, কিভাবে হয় এবং এটার মানে কিভাবে এটা প্রতিরোধ করা যায়, এটা হচ্ছে টিকা আছে কিনা, সো এই প্রতিষেধক আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা পড়েছি। আবার একই সাথে আমরা কিন্তু পড়েছি সাম্প্রতিক ভাইরাস জনিত রোগ, তারপর হচ্ছে চিকিৎসা বিষয়ক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইসিডিডিআরবি, বারডেম, হ্যাঁ, ডায়াবেটিক সমিতি, হ্যাঁ, প্রতিষ্ঠানগুলো, এগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়েছি। তো আশা করি তোমরা যদি এই বিষয়গুলো আমরা যেভাবে পড়েছি এগুলো যদি তোমরা খেয়াল করো এবং ভালো করে পড়ো, ইনশাআল্লাহ তোমাদের যে ভর্তি পরীক্ষায় শতভাগ কমন আসার নিশ্চয়তা রয়েছে। তোমাদেরকে বোঝাই দিলাম যে এটা হচ্ছে তোমরা এভাবে পড়বা এবং এটার প্রতিষেধক এইভাবে রয়েছে। সো এটা হচ্ছে পরীক্ষায় আসবে এরকম। সো এটার থেকে তোমরা ধারণা করতে পারো যে কি ধরনের প্রশ্ন আসবে। সো আমরা লাইভ ক্লাসে কিন্তু আলোচনা করেছি যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন প্রতিষ্ঠান, কোন কোন বিষয়ে, কেন কোন রোগে কি টিকা কি কারণে হয়, এই বিষয়গুলো আমরা প্রক্রিয়াতে আলোচনা করছি। আশা করি তোমরা ভবিষ্যতে যখন পড়বা এই বিষয়গুলো খেয়াল রেখে পড়বা। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।